প্রথমে দুটো গরু কিনেছি, একটা 1600 একটা 1500। 1600 আর 1500 টাকায় ওই দুটো গরু দিয়ে মানে জ্বর চলছে আর কি, আর বাসুরি চলছে। ডাক্তার কাছে কম করে কবিরাজ দিয়ে চিকিৎসা করাইলে গরু ভালো থাকবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আজকে আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আমি আজকে এসেছি নীলফামারী জেলার ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের প্রত্যন্ত একটি গ্রামে, যে গ্রামে একজন কৃষক 20 থেকে 25টি দেশি গরু দিয়ে তার ছোটোমোটো একটা খামার গড়ে তুলেছেন। এই ছোটোমোটো খামার থেকে সে প্রতি বৎসরে বা প্রতি মাসে কি পরিমাণ টাকা উপার্জন করেন, কিভাবে তিনি খামারটা গড়ে তুললেন, খামারের পরিচর্যা কিভাবে করেন, খামারটা কিভাবে পরিচালনা করছেন, সব বিষয়ে আমি আপনাদেরকে জানাবো। চলে যাব মূল ভিডিওতে। তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে পরবর্তীতে অন্য যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। তো ভিউয়ার্স, চলুন আমরা এটি দেখি এবং খামারের মালিকের সাথে কথা বলি। আমাকে একটু বলবেন, আপনার নামটা একটু বলেন। রমজান আলী। এটা তো ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি। আচ্ছা, তো আপনার সর্বমোট গরু কয়টা? বর্তমানে 18টা। বর্তমানে আর বেশি ছিল? আর ছিল, 4টা বিক্রি করছি। 4টা বিক্রি করছেন? খাওয়ার পাচ্ছি না, কি করে খাওয়া। এর মধ্যে বিক্রি করছেন? এই ঈদের সময় কি করছি। ঈদের সময়? আচ্ছা, এখন 18টা আছে উপস্থিত। গাইয়ে বাসে ছোট বড় 18। আচ্ছা, এই 18টার মধ্যে আপনার গাভী কয়টা? গাভী ছিল 6টা, একটা বিক্রি হয় 5টা আছে। 6টা ছিল, 5টা আছে। সার আছে? সার আছে। কয়টা সার আছে? বর্তমানে একটা 2টা, আর ছোট গুলো আছে, মানে বড় ছোট 9টা সার গুলো। আচ্ছা, বাছুর কয়টা আছে? ওই মানে যে বাছুর গুলো ওই যে বাছুর আর 2টা বাংলাদেশে ওই ছোটগুলো। তো আপনি এই গরু প্রতিপালন বাদে আর কিছু করেন? না, আর কিছু টুকটাক বিয়া করি, আবাদ করি, মাসে আগে আবাদ টাবাদ করি। কতদিন থেকে গরু আপনি লালন পালন করেন? আমি প্রায় 30 বছর। 30 বছর? ওই 1টার থেকে 2টার থেকে 4টে দিন বাড়িতে এসি 88 88 চলছে। মানে গরু বাছুর আছে, বড় আছে, বিক্রি করছে, আবার পাশে আছে। 30 বছর থেকে আপনি গরু প্রতিপালন করতেছেন খামারের মতোই আর কি। হ্যাঁ, কিন্তু আপনার অনেক সমস্যা, যেমন যে গরুর ঘরটা তেমন ভালো হয় না। ভালো থাকে না, তো মাটি দিবেন থাকবে না, সব কাজে হয়ে যাবে। আচ্ছা, এবার গরমের সঙ্গে গরু বিক্রি করে ওইটা ঘর কাছে দিয়ে ওই এখন আত্মীয় ঘর থাকে। আপনি প্রতি বছর কয়টা করে গরু বিক্রি করেন? 2টো বিক্রি করি, 3টে বিক্রি করি। হ্যাঁ, কোনো গরু 4টে কিনেন না মনে হয়? না, গরু গরু যেটা কেনার সেটা একদম সেই প্রথমে 2-3 বছর আগে। প্রথমে 2টো গরু কিনেছি, একটা 1600 একটা 1500। 1600 আর 1500 টাকায়? ওই 2টো গরু দিয়ে মানে জ্বর চলছে আর কি, আর বাছুরি চলছে। কোনো 2 গরু দিয়েই আপনার মানে এই খামারের কাজ শুরু? মানে ওই 2টো গরু কিনেছি মানে পুষার জন্য। ওই বাছুরি আছে, বাড়িছে, বাড়তে এসে খুব অতিরিক্ত বাড়ছিল, মনে হয় যে 22টা করেছি। হ্যাঁ, 4টে বিক্রি, মানে একটা বাড়ি করবে নিয়েছি, বয়স হিসেবে করতে পেরেছি, 3টে বিক্রি করছি। হ্যাঁ, দিয়ে এখন 18টা আছে। মানে এইভাবে আবার ওই গাভ আছে, আবার বাছুর হবে। হ্যাঁ, ওই তাহলে বড় দিকে বলে বিক্রি করবো। তাহলে আপনি যে 30 বছর থেকে আপনি গরু পালতেছেন, এই 30 বছর থেকে গরু পালার পরে আপনার কি মনে হলো? মানে আপনি কি বেনিফিটেড, মানে লাভজনক ব্যবসা এটা? মনে করো ব্যবসা, মনে করো এবার এই পেছনে একটা গরু 3টে গরু কম বেশি 1 টাকা বিক্রি করবো, ওইটা লাভ। তারপর যা টুকটাক কষ্ট খাওয়াটা যাই উঠে যাই, এই আর কি। মানে ওই কিনে আনি বা হাত দিয়ে কষ্ট করি খাওয়া দিনটাই হবে। আপনি কি কিনেও আনেন এখন গরু? না, কিনে পাঠান। যা আছে এখানে, এই যা আছে এখানে বাচ্চা হয়, ওইখানে বাড়ে, আবার ওই বাচ্চা থেকে আবার বাচ্চা। হ্যাঁ, আর যেগুলা আস্তে আস্তে বড় হয়ে রিজেক্ট হয়ে যায়, বয়স হয়ে যায়, সেগুলা বিক্রি করে দেন। আচ্ছা, মনে করো যে 2টো গরু বসাই গেছে, একটা খুব বসাই গেছে, ওটা আমি নিজে বাদ করে দিয়েছি। হ্যাঁ, কিন্তু আমার 5 টাকা কিছুর কাজ সব কাজ
কুরবানি দিচ্ছি। দেওয়ার পরে একটা গাই বড় হয়েছে বিক্রি করছি, আর দুইটা সার বিক্রি করছি, আচ্ছা একটা ছোট একটা বড় বিক্রি করেছি। একটা 17,000 বিক্রি করছি, একটা 21,000 আর একটা 27,000। 23.5। এই যে এখন আজ এগুলো দাম আসা আবার বাচ্চা হিসেবে উঠেছে। আচ্ছা, আসলে আমরা তো গ্রামের মানুষ, আমরা সব মানে একদম সঠিক হিসাবটা দিতে পারি না বা বলতেও পারি না। আপনি আমাকে একটা আনুমানিক হিসাব দেন তো, যে প্রতি বছর আপনার এই গরু পালন করে কি পরিমাণ টাকা উপার্জন হয়? ওটা ছুটি দিয়ে পারবো না। কোনো বছর 80,000 বিক্রি করি, কোনো বার 1 লাখও বিক্রি করি, কোনো বার বা 50,000ও করি। হ্যাঁ, মানে গতবার যেমন 50,000 টাকা বিক্রি করছি, এবার ধরো কম বেশি 1 লাখ টাকা বিক্রি করছি। হ্যাঁ, তার আগের বার 1,15,000 টাকা বিক্রি করছে, তার আগের বার 80,000 টাকা বিক্রি করছি। করি কিনে হবে। মানে প্রতি বছরই হ্যাঁ, আপনি প্রতি বিক্রি বছর করেন। করি। যেটা করি মানে খোয়ানো খুলে গেছে। এখন আপনি প্রতি বছর 50,000, 80,000 হ্যাঁ, যেটাই বিক্রি করতেছেন, এই টাকাগুলোতে কি করেন? এটা আমি বাড়ি করছি। মানে এই একটু দেখেন ভিউয়ার্স, এটা বাড়ি, এই বাড়িটা কি আপনার এই গরু বেচা? গরু বেঁচে এটা অন্য কোনো কোনো আছে। এই বাড়ির উপরে আল্লাহ বলতে আমার কোনো একটা এই বাড়িটাতে কত টাকা খরচ হয়েছে? আপনি না আইডিয়া করতে পারেন কত টাকা হইতে পারে। কয়টা রুম আছে? এই দুদিকে 4টে আছে, ওই যে গরুর 2টে আছে। 4 2 6টা। 6টা। 6টা রুমের বর্তমান বাজার অনুযায়ী তারপরে তো 10 লাখ টাকার মতো লাগে। তা তো বেশি গেছে, আরো বেশি গেছে, 14-15 লাখ। এরকম গেছে। যত মোটামুটি 13-14 রকম গেছে। এটা তো মানে আপনার বাড়িটা তো আর মানে একবারে করেন নাই, আস্তে আস্তে করছেন এরকম? হ্যাঁ, মনে করো আস্তে আস্তে করে গেছি, গরু আস্তে আস্তে। আচ্ছা, আমরা এখন বাড়ির বিষয় না, আমরা একটু আপনার এই গরুর বিষয়ে একটু কথা বলবো। যে আপনি যে গরু যে পালতেছেন, খাওয়াচ্ছেন কি? বললাম যে কিছু খাওয়া নাই, শুধু ওই যে পোয়াল একটু খায় খায়। হ্যাঁ, পোয়াল আছে? ওই যে পোয়াল খাই, যে ফল না, ফল ফুরি যায় এখন মন যায়। আমরা একটু এই খ্যার, যেটা খড় আমাদের আঞ্চলিক ভাষায় খ্যার বা পোয়াল এগুলা বলা হয়, তো মূলত খড়। ওখানে ওনার আরো বাচ্চাও আছে, গরুর বাচ্চা আছে, দেখেন। শুধু ওই খড় সে খাওয়ায় তার আর টুকটা কেন খুলে কিনে আসে, আর এই প্রতিপালন করছে। আর ধানের পাশাপাশি আর কি কিনে ওই মনে খাওয়াচ্ছেন? করো 2-1 করে খুলে টুলে এনে পানি দেই, আর ভাই খোল খোল। খোল। আর এই কিনে ধানের গুঁড়া ওগুলো আস্তে কিনে এনে পানি মাখিয়া ওগুলা খুব বেশি কি খাওয়ান না, মানে কটা করতে যদি হয়তো দিয়ে এসে সময় সুযোগ হইলে টুকটাক করে কিনে এনে হ্যাঁ, খাওয়ান, ঠিক তাই তো? আচ্ছা, ফিড খাওয়ান নাকি? না, না আমার ঠিক কোনো করে ফিট করি না, আমার ফিটও হয়নি এদের সঙ্গে ওগুলো হামলা করি না। ফিড ইনজেকশন না, ওগুলো আমি করি না। গরু গরুর মাঠে ইনশন করিয়া টাকা মোটা করিয়া গরু বিক্রি করে, আমি তা করি না। আমার গরু যা খায় তাই বই। মনে করি যে আমি গরুটা আজকে হার নিয়ে গেলে একটা ফিট খাইলাম কিংবা ইনশন করলাম, গরু বিক্রি আমার না হয়, তাই গরু কি হবে? গরুগুলাকে মানে সর্বশেষ কৃমির ওষুধ খাওয়াইছেন কতদিন হলো? কৃমি ওষুধটা মাছ ছয় খাসা বাঁচিল খাওয়াছিলাম, আর খাইনি। আপনার কি মনে হচ্ছে না যে আপনার এই খাওয়া লাগে? গরুগুলাকে কৃমির ওষুধ খাওয়া খাওয়ানো লাগবে, দরকার? খাওয়ার দরকার আছে, এই যে এখন খাওয়া লাগবে। তো এই কৃমির ওষুধগুলো আপনি ইচ্ছা করলে, আপনি যদি ইচ্ছা করেন আর কি, আপনার যে উপজেলা পশু সম্পদ যেটা হাসপাতাল আছে, ওই পশু সম্পদ হাসপাতাল চিনেন আপনি? চিনি তো। ওখানে যদি আপনি যান, যাওয়ার পরে ওখানে যারা আছে তাদের সাথে যদি আপনি কথা বলেন যে আমার 18টা গরু আছে, 18টা গরুকে আমি কৃমির ওষুধ খাওয়াবো, আমাকে দেন, তারা তো দিবে। আপনি তো মনে হয় জান নাই তখন। যাই না কখনো, দিবে কিনা দিবে, বেকার যা মুখ না, না, দিবে দিবে। আর খুব কষ্ট করিয়া যে হয় করিয়া কষ্ট করিয়া বা কিনে আনি একটা একটা করে কিনে খাই, বা 2 মাস 4 মাস পর হচ্ছে একটা খাই। মনে হয় এইগুলো করে পেট নামিয়ে দিছে, অগাক আনি খাইলাম, কিছুদিন পর দিয়ে মাওটা করে অকা আনি খাই, এইভাবে কিছু যেমন সম্পদ আর কি আমার। আপনার দিবে, সমস্যা নাই, আপনি যায়েন, হ্যাঁ, গেলে দিবে। আর যদি না দেয়, সেই ক্ষেত্রে আপনার গরুগুলা ভালো থাকার জন্য যদি কয়টা টাকা খরচও হয়, তারপরেও আপনি 18টা গরুকে 18টা কৃমির ওষুধ এনে আপনি খাওয়াই দেন। তাতে করে যে জিনিসটা হবে, আপনার গরুর ভিতরে যদি অভ্যন্তরীণ কোনো রোগ বালাই থাকে, কৃমির ওষুধটা খাওয়ানোর পরে ভালো হয়, ভালো হবে। কৃমি থাকলে কৃমিটা মরে যাবে, পাশাপাশি কৃমি মরে যাওয়ার পর খাবারের রুচিটা বাড়বে। যখন খাবারের রুচি বাড়বে তখন বেশি খাবে, আর যখন বেশি খাবে তখন গরুগুলো একটু হেলদি হবে, স্বাস্থ্যবান হবে। আর যখন স্বাস্থ্যবান হবে তখন কিন্তু আপনি যে গরুটা বিক্রি করবেন, সেই গরুটা নর্মাল বাজারে যদি আপনি 500 টাকা বেচেন, উদাহরণ দিচ্ছি, যখন স্বাস্থ্যটা ভালো হবে তখন কিন্তু আপনি 800, 900 বা 1000 এরকম বিক্রি করতে পারবেন। এটা জাস্ট উদাহরণ দিলাম। তো যেটা ভালো সেটা কিন্তু করতে হবে। এখন শুধু কৃমির ওষুধটাই বিষয় না, আপনার গরুগুলোর জন্য আপনার পরিচর্যা অনেকটা বেশি নেওয়া দরকার। আপনি পরিচর্যা করতেছেন কিভাবে দেখেন, যে
এটা গরুর ঘরের মধ্যে এত কাদা ময়লা নোংরা এইসব তো থাকা যাবে না। এইসব আপনি সবসময় পরিষ্কার করে রাখবেন, এটা হলো আমার পরামর্শ। ঠিকই পরামর্শ ঠিকই, আপনি কিন্তু কষেন ঠিকই, কিন্তু পরামর্শ এই যে কী করবো, এই যে কালকে ভালো ছিল, হ্যাঁ হ্যাঁ। ওই যে নদীর ঘাস খায় আনি আজকে মানে খেলায় মূর্তি টুর্তি কাদা করে খাওয়া দেবে। ঘাস কোথা থেকে আনেন? ওই যে নদী থেকে কাটিয়ে আসে। আপনার কি ঘাস ইয়ে করা আছে, না। ঘাস লাগানো না, আছে? ঘাস লাগাবো কোথায়, জায়গা নেই? জায়গা নেই, জমি নেই? জমি নেই। আপনার জমি জায়গা কি তিস্তায় গেছে নাকি? না না, আমার ওটা নাই, ওটা মিথ্যে কথা। আমার বাপ দাদা আমার ছোটো যার নাই, বাপ দাদা করেও নেই, করিও নেই, আমার নাই, ওটা করলে পাওয়া যাবে না। এই জমিটা ধরেন সত্যি কথা বলে গেলে এই জমিটা আমার নিজের নয়। আচ্ছা, এটা এটা কার? কিন্তু হ্যাঁ, এটা কার জমি? এটা খাদ জমি, খাস জমি। খাদ জমি। আচ্ছা, খাদ জমি বাড়ির ভিতরে একটা ডিগে পুকুর ছিল, খাল ছিল এটা, এটা বহু টাকা খরচ করে করে করিয়া এটা আমি বাড়ি করছি। খাস জমিতে যে আপনি বাড়ি করলেন, যে বিল্ডিং উঠাইলেন, সরকার যদি কখনো ইচ্ছা করে তাহলে উপায় নেই, তো নিয়ে নেবে। উপায় নেই, উপায় নেই। উপায় আছে কোনো? আপনার জমি বাড়ি হয়েছে, আপনার যোগ্য বাড়ি ভাঙো, যাওয়াই লাগবে, ওর করা কিছু আছে। তাহলে এখন যেটা বিষয়ে দাঁড়াইলো যে আপনি গরু প্রতিপালন করছেন, ঠিক আছে, শুধুমাত্র খড় খাওয়াচ্ছেন, আর আর মাঝে মাঝে হয়তো খৈল খৈল আর বা ওই যে আকারি, ধানের গুঁড়া। যেটা ধানের গুঁড়া, এগুলো কিনে খাওয়াচ্ছেন, কিনে এর এনে বাইরে আর কিছু না? আর কিছু পাই না। বাড়িতে যে ভাতের মার থাকে সেগুলো খায় না? ওটা মারবে কচু আছে, বিশ্বস্ত লোকের মারও কচু মার খায়, ওগুলো ওটা পাত্তা পায়, তারপর খায় তো আর কি। হ্যাঁ খায়। আচ্ছা, তো ওই যে মার গেলে চার ঢাল দিয়ে বাড়িতে দিলে যে সবজি টবজি কাটা হয় সেইগুলো, ওগুলো হ্যাঁ, সেইগুলোর যে ওগুলো খায়। উচ্ছিষ্ট থাকে সেগুলো তো খাওয়া। আচ্ছা, এমনিতে গরুর কোনো রোগবালাই আপনার রোগ বেলা হলে চিকিৎসা করে লাগে, চোখে পড়ে? রোগবালাই হয় না হয়? কানে, মানুষের হয়, গরু হয় না, আমার গরুর রোগ হয়, তখন আপনি কোথায় যান? চিকিৎসা করি, ডাক্তার? ডাক্তার কাছে কম করি। কার কাছে যান? আর এই ঘুরি কবিরা গেছে না, কবিরাজ? কবিরাজ দিয়ে চিকিৎসা করাইলে গরু ভালো থাকবে? রোগের বেলা এই গুলি কবিরা যখন না, রোগের বেলা যখন রোগ হয়, কবিরাজ দিয়ে গরু চিকিৎসা করাবেন না, আপনি চিকিৎসা করাবেন। আমি দেখলাম তো, পরীক্ষা করলাম, পরীক্ষা করলাম কেন আমার ঘটনা, এই 112 5 কেজি এদের নানিকে 5 কেজি, হ্যাঁ, দুটো বাচ্চা দিচ্ছে, বাচ্চা বাচ্চা গোটা গা হয়েছে পুরো 5 কেজি, হ্যাঁ। আমি এই যে গোটা গোলার কোনো একটা অসুবিধা হলো, তা আমি সবাইকে ডাক্তার দেখাই, ডাক্তার দেখিয়ে আনলাম, ডাক্তার দেখিয়া, হ্যাঁ, কতদিন সন্ধ্যা লাগবে, এরকম ক্ষতি হবে না, কিছু কোনো হবে। এই ইঞ্জেকশন দিয়ে 2 নম্বর চেঞ্জ হবো, এই ইঞ্জেকশন দিয়ে আমাকে 7 দিন কথা, চলো মেডিকেল ওষুধ দেবো, মেডিকেল থেকে নিয়ে যাচ্ছিলাম, খবর বন্ধ যায়নি, গরু মারা খায়, মরে গেছে। মরে গেল। গেল এক দফা, আর এক দফা, তবুও গরুর অসুবিধা, ডাক্তারও গেলাম, হ্যাঁ, আমি বেড়া দেখিয়া দিলে ইঞ্জেকশন দিয়ে বোধহয় 2-3 ঘন্টা খানি মারা গেল। এবারে তাও বিশ্বাস হারায় না, হ্যাঁ, এবারে তাও আমার গরু আত্মীয় অসুখ, খুব অসুবিধা, চিকিৎসা করে একটু খাওয়ার হলে, আমি আমার নিজে একটু চিকিৎসা করে খাওয়ার হয়, তো আমার দেখা করছে ডাক্তার গেলে ভালো হবে। ডাক্তার আসিয়া মুখ করছে আমার গরু সারিয়ে দরকার নেই, কথার পাগলা যত কারণে গরু সারে গরু চিকিৎসা করা, অসুবিধা চিকিৎসা করা লাগবে। আমার চিকিৎসা দেখে ইঞ্জেকশন দিলে 2টা দিয়া আমাকে টাকা নিবে 300 টাকা, 300 নিয়ে চলে গেল, তারপরে ঘন্টা 2 ঘন্টা গরু মরা শেষ। তাহলে আমি তখন থাকিয়া তখন থেকে কবিরাজ চিকিৎসা আমি করেন? করিলাম কবির চিকিৎসা করি, আপনার যদি খুরা রোগ হয় তাও ওটাও কবিরাজ করি, চিকিৎসা করেন? ওটাও করি, মানে গরুর যে কোনো রোগ হইলে আমরা আপনি কবিরাজ করি। চিকিৎসা করেন? কবিরাজ চিকিৎসা করে গরু ভালো আছে? ভালো থাকে, কোনো অসুবিধা হয় না, এটা নতুন আর যা মরবে তাই মরিয়ে যাবে। নতুন অভিজ্ঞতা হইলো আমার। নবুকে হ্যাঁ, ওটা কবিরাজি মারাত্মক, বুঝবেন না, ওই এই ইঞ্জেকশন। আমি একটুকে বলি, আমার কবিরাজ ভুল কবিরাজি বলে কি জানো, গরুর যে অসুখটা হয় ওটা গুড়ির থাকিয়া অসুখ হয়। আচ্ছা, তাহলে আমাকে আরেকটা জিনিস আপনি একটু জানান তো, যে আপনার এই গরু যখন হিটে আসে, মানে যখন ডাক আসে, ডাক আসে। তখন আপনি কি ওই সার দিয়েই? আমার সার দিবেন, সার দিয়ে, নিজেদের সার আছে? যে সার আছে, নাহলে অন্য থেকে দেখাই অসুবিধা নেই। অফিসের বীজ দেন? অফিসের বীজ দেবো, এগুলো অফিসের বীজ দেওয়া লাগে, এগুলো দেওয়া হবে না, এগুলো করতে অফিসের বীজ দিব, এগুলো মারা যাবে, কঙ্কাল হবে, আচ্ছা, এগুলো অফিসের গরু এগুলো নাই, অফিসের বীজ দেওয়া যাবে কিন্তু এগুলো না। তো অফিসের গরু এই মানে এইটা ওটা দেওয়া যাবে, যখন দেওয়া যাবে, হ্যাঁ, তখন খন দিয়ে অন্য অফিসের বীজ যখন দেবে তখন খনটা অন্য দিতে হবে, তার এই মানে- খন হবে না। তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে আপনি গরুকে ঠিকঠাক মতো খাওয়া দিতে পারেন না? পারি না, ঠিক আছে, ঠিকঠাক মতো খাওয়া না দিতে ঠিক পারেন, মানে যেটা 16 আনা সেটা আমি 8 আনায় দিতে পারি না। ঠিকঠাক মতো জি ভাই। খাবার না দেওয়ার কারণে আপনি এই গরু প্রতিপালনের যে আধুনিকায়ন, এই জিনিসটা আপনি গ্রহণ করছেন না। যেমন অফিসের বীজ দেয়া, এটা নিচ্ছেন না, পাশাপাশি
আপনার অন্যান্য যে মেডিসিন রোগের জন্য সেইগুলো আপনি নিচ্ছেন না, নিয়েছি না আপনি করতেছেন কবিরাজি চিকিৎসা। ওই ওষুধগুলো করে এটা আসলে এখনো মান্দাত্তার আমলের চিকিৎসা ব্যবস্থা। এখন বর্তমানে আপনার এই গরু প্রতিপালনের জন্য অনেক অনেক বেশি আধুনিক চিকিৎসা ব্যবস্থা আসছে, যেটা আপনার খামারের জন্য খুব বেশি উপকারী এবং এটা আপনার মানা দরকার, যেটা আমি মনে করি। এটা পরামর্শ দিচ্ছি আপনাকে আর কি। তো যাই হোক, আপনার সাথে আমি অনেকক্ষণ কথা বললাম। তো সর্বোপরি আমি আপনার কাছে একটা জিনিস বলবো যে আপনার যে গরু 18টা আছে, এই 18টা গরুই আপনি সুন্দরভাবে যদি পরিচর্যা করেন, বন্ধু ঠিকঠাক মতো যদি আপনি চিকিৎসা করেন, ঠিকঠাক মতো যদি খাওয়ান, আপনার এখান থেকে আপনি যেভাবে বললেন যে আমি এই গরু বিক্রি করে গরুর টাকা এই ইনকাম করেই আমি আপনার বাড়িটা দিচ্ছেন, তো এখান থেকে আপনি আরো অনেক কিছু করতে পারবেন। আর তা তো যাবে সেই ক্ষেত্রে আপনি সহযোগিতা যদি চান, আপনার উপজেলা যে পশু সম্পদ অধিদপ্তর অথবা পশু হাসপাতাল আছে যেটা, আসলে থানায় সেখানে গেলে আপনি সব ধরনের সহযোগিতা তাদের কাছ থেকে পাবেন। অনেক কথা শুনলাম, অনেক গল্প শুনলাম আপনার কাছ থেকে, আপনার জীবনের গল্প শুনলাম, আপনার গরু পালনের গল্প শুনলাম। তো সব মিলিয়ে অনেক ভালো লাগলো। আর আপনাকে ধন্যবাদ যে আপনি এখনো একদম প্রাচীনতম ভাবে এখনো গরু প্রতিপালন করতেছেন, তাতে আপনার কোনো সমস্যা হচ্ছে না। আমার এটা একটা নতুন অভিজ্ঞতা হলো যে ডাক্তারি চিকিৎসা বাদে শুধু কবিরাজি চিকিৎসা দিয়ে আপনি গরু প্রতিপালন করতেছেন, কোনো সমস্যা হচ্ছে না। তো যাই হোক ভিউয়ার্স, আমি আমার একটা নতুন এক্সপিরিয়েন্স এবং এই চাচার নিয়ে খামারি, ওনার একটা নতুন এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক ভালো লাগলো যে উনি প্রাচীন পদ্ধতিতে কবিরাজি চিকিৎসা দিয়ে এখন পর্যন্ত গরু প্রতিপালন করতেছেন। আজকের ভিডিওটা আমি আর বড় করছি না, দেখা হবে পরবর্তীতে অন্য যে কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি সাইদ আহমেদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।